নমস্কার, সুপ্রভাত। কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। অনুষ্ঠানটি নিবেদন করছে সানরাইজ গুরু মশলা। বাতাসে লাগিল বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। সত্যি প্রকৃতি জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। গাছে গাছে ফুলের ফুল, পলাশ, শিমুল সমস্ত কিছু, সেই সঙ্গে দক্ষিণা বাতাস। সকালটা তো খুব ফুরফুরে, একেবারে দারুণ লাগে বসন্তের সকাল। আর এই বসন্তের সকালে আমরা চলে এসেছি কিছু কবিতা নিয়ে থাকবো, কিছু কবিতা শুনবো। আমাদের যারা আজকে কবিতা শোনাবে, চলুন একটু পরিচিত হই। আমার সঙ্গে আছে ডক্টর মানসী দাস। নমস্কার। নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত। আছেন রুম্পা পোদ্দার। নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত। আছেন কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী। নমস্কার, সুপ্রভাত। আমরা চলে যাই, শুনবো কবিতা। আসলে সকালটা আমরা প্রতিদিনই গান কিংবা কবিতা দিয়ে শুরু করি। এটা একটা ভালো লাগার জায়গা আমাদের, এবং আমাদের বিশ্বাস আপনাদেরও সকালটা ভালো শুরু হয় যদি একটু গান, একটু কবিতা দিয়ে শুনে শুরু করা যায়, কিংবা করে গুনগুন করে আমরা বাড়িতে করতেই পারি শুনতে শুনতে, তাই না? ঠিক, একদম ঠিক। মানে সকালটা যেন এইভাবে শুরু করলে সারাদিন ভালো যায়। ঠিক একেবারে। মানে কোনো অনুষ্ঠান দেখতে দেখতে কিংবা কোনো গান চালিয়ে যখন আমরা কাজ করি, তখন সেই কাজের মধ্যে আনন্দটাই আলাদা হয়ে যায়, আনন্দ আলাদাভাবে পাওয়া যায় মনে হয় আর কি। যাই হোক, শুরু করি আমাদের অনুষ্ঠান। কাকে দিয়ে শুরু হবে? মানুষে দিয়ে, চলো। ঠিক আছে। এই যে প্রকৃতির কথা বলছিলেন, বসন্ত এসে গেছে, তো আমাদের ত্রিপুরাও আমাদের জানান দিচ্ছে যে এত সুন্দর একটা রাজ্য আমাদের। আমরা তাকালেই দেখতে পাচ্ছি চারিদিকে যে আমাদের এখানেও ত্রিপুরাতেও বসন্তের মানে পরিবেশ, এই যে আবহাওয়া আমাদেরকে খুব সুন্দরভাবে জানান দিচ্ছে। তো ত্রিপুরার আমার খুব প্রিয় কবিতা, আমাদের অর্গানাইজেশনের শেখা, ম্যামের কাছে শেখা, এবং এই কবিতাটা আমরা সমবেতভাবে অনেকবার করেছি, আমি এককভাবে করছি। মানে কবি অপরাজিতা রায়ের এত সুন্দরভাবে ত্রিপুরার বর্ণনা করেছেন, মানে এইটা পড়লে সত্যি ত্রিপুরা যারা জানে না তারাও ভালোবেসে ফেলবে। ঠিক। তো একটু চেষ্টা করছি। নীল পাহাড়ের ছায়া পড়ে যেন দূর আকাশের গায়ে, গেরুয়া নদীর জলে প্রান্ত দেশের কাহিনী বুঝি হারায়। কত ইতিহাস ধুয়ে ধুয়ে নেওয়া গোমতী মনুর ঢেউ, বাঁকে বাঁকে উপকথা রেখা রং দেবে ভাবি কথাকার কেউ। সবুজ পাতার সমারোহ ভরা বুনো বাঁশ ঝাড় কাঁপে নিরর্থ ভাষা নিয়ে। উন্মাদ হাওয়া কথা বলে কি প্রলাপে, সে প্রলাপ হলো পার্বতীদের সরল মনের সাথী। অনুসূরি যেন চলে দিগন্ত বেয়ে উধাও মেঘের পাতি। ঘন অরণ্য ছন্দ পেয়েছে পাহাড়ি মেয়ের নাচে। বনানীর বোবাসুর লীলায়িত দেহে আশ্রয় পেয়ে বাঁচে। রাঙামাটি ধোয়া বন্যার জল দুর্বার ছুটে আসে, ভ্রুকুটিরে হেলা করে জীবনের পাশে স্থান দেয় অনায়াসে। পৃথিবী যেখানে যন্ত্র জটিল, আকাশে ধোয়ার বিষ, প্রতিটি দণ্ড পলে মানুষ যেখানে ব্যস্ত অহর্নিশ। নেহাত নিরস গদ্য, রুটিনে বাঁধা জীবনের ছক, এই দেশ যেন তার শ্যাম অবকাশে হয়েছে পরিপূরক। উচ্ছল যেন সবুজ রসের একটি পাত্র সুরা, অমৃত অঙ্গীকারে আপন রঙে ভাস্কর এই ত্রিপুরা, এই ত্রিপুরা। ছিলেন এই মানে কবিতার সঙ্গে সত্যি ভীষণ ভালো লাগছিল। আমাদের ত্রিপুরা, ছোট্ট ত্রিপুরা, কিন্তু এর রূপ কিন্তু অসাধারণ। অবশ্যই পাহাড়ি ত্রিপুরা বলি, কিন্তু এই পাহাড়ের মধ্যে যে এত সৌন্দর্য লুকিয়ে আছে
সেটা আর কবিদের ত্রিপুরার কবি দিয়েই শুরু করলেন আপনি, ভালো লাগলো। এরপরে কি শুনবো? আমি রবি ঠাকুরকে দিয়ে শুরু করব। কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধে উঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। বেশ। কবিতাকে ভালো লাগা বা ভালোবাসাটা কেন? আর অনেক কিছু তো থাকে, তো সেগুলিকে বাদ দিয়ে কবিতাটাকে কেন বেশি ভালোবাসে? অ্যাকচুয়ালি কবিতাটা দিয়ে আমরা অনেক সময় আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি। আচ্ছা। হ্যাঁ, অনেক আছে, যেমন জীবনমুখী কবিতা আছে, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরেরও অনেক কবিতা আছে যে সেগুলি মনে হচ্ছে যেমন আমাদের মনের কথাগুলিই বলছেন, জীবনের সঙ্গে মিলে যায়, জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, কথাগুলি মিলে যায়। তখন যেগুলি বলতে পারছি না সেগুলি কবিতার মাধ্যমেই বলছি। মনে হয় যেন আমাদের কথাই লিখে গেছেন কবিরা। একদম ঠিক। আমি মানে এটা বলি যে কবিদের, হ্যাঁ যেটা বললেন যে আমরা অনেক কথা বলতে পারি না, অনেক বিষয় তখন আমরা কবিতার মধ্যে দিয়ে বলে দিতে পারি, তাই না? সেটা হতে পারে কোনো প্রতিবাদ, হতে পারে কোনো ভালো লাগার বিষয়, হতে পারে কোনো কিছুর বর্ণনা। এই যে প্রকৃতি নিয়ে বলছিলাম প্রথমেই, যে বসন্ত ঋতুরাজ বলা হয় বসন্তকে, ভীষণ দারুণভাবে সেজে ওঠে প্রকৃতি, ভালো লাগছে, কিন্তু সেটাকে বর্ণনা করতে পারছি না। কিন্তু কবিরা এত সুন্দর করে বর্ণনা করে গেছেন, সেটা পড়লেই মনে হলো যে ঠিকঠাক মতো বোধহয় প্রকৃতির পুজো করা হলো একটা গানের মধ্যে দিয়ে, একটা কবিতার মধ্যে দিয়ে। মানুষদের কাছে যাব, কি শোনাবেন? আমি একটু রবীন্দ্রনাথের কাছে ফিরে যাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। ওনাকে ছাড়া তো আমাদের জীবন চলে না, প্রায় অচল। তো ওনাকে স্মরণ করে ওনার গীতাঞ্জলি কাব্য থেকে একটা শোনাচ্ছি। ধুলা মন্দির। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধধারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে, তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে ফেরার পথ, খাচ্ছে 12 মাস। রৌদ্র জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তারই মতন সূচি বসন ছাড়ি আয় ধুলার পরে। মুক্তি? ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাধা সবার কাছে। রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি, ছিরুক বস্ত্র, লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। এই কথাটা আমার খুব প্রিয়। মুক্তি কোথায় পাবি?
আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে। সৃষ্টিকর্তা তার সৃষ্টির কাছে নিজেই বাঁধা পড়েছেন। কি সুন্দর লিখেছেন রবীন্দ্রনাথ। এটা বোধহয় রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব আর কি, এইভাবে চিন্তা করে এইভাবে প্রকাশ করা। এবং রবি ঠাকুরের কবিতাগুলো খুব কঠিন কিছু কথা দিয়ে লেখেননি, কিন্তু কি অসাধারণ সব বিষয়বস্তুকে খুব সহজভাবে প্রকাশ করে দিয়েছেন। একদম। মানুষদের তো শান্তিনিকেতনের সঙ্গে একটা যোগাযোগ আছে। আমি ছোটবেলা থেকেই ওখানেই পড়াশোনা করেছি, তো ওই যে প্রকৃতির কথাও বলছিলেন আপনি, আমরা যে প্রত্যেক ঋতুটা একদম মানে কি বলবো নিজের চোখে মানে অনুভব, নিজের চোখে নিজের মনে মানে সব দিক দিয়ে আমরা অনুভব করেছি আর কি। সেটা আমি না ওই কিছুটা ত্রিপুরাতেও পাই। কেন জানি আমার মনে হয় একটু শান্ত পরিবেশ, যেটা অনেকেই কি হয় মানে খুব ব্যস্ত শহর থেকে এসে ত্রিপুরায় অ্যাডজাস্ট করতে পারে না, মানে সেইভাবে যে অতটা মানে এখন যদিও অনেক আমাদের ত্রিপুরা এগিয়ে গেছে, অনেক কর্মচঞ্চল অনেক কিছু, কিন্তু তবুও আমার কেন জানি কোথায় যেন একটু মিল খুঁজে পাই সেই শান্ত একটা পরিবেশ, সেই সবুজের মানে ওইখানে যেমন সবুজের একটা সমারোহ আছে। ঠিক, প্রত্যেকটা ঋতুই মানে নতুন ভাবে মানে যে ঋতুর যেরকম রূপ, এখন যদিও পরিবেশ চেঞ্জ হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, তবুও সেই আমরা দেখতে পাই যে বসন্ত আসছে, সেটা আমরা গাছে গাছের দিকে তাকালেই বুঝতে পারি যে শীত এসে গেছে, প্রচন্ড শীত, এই কুয়াশা মাখা গাছগুলো দেখলে বোঝা যায় আর কি, যখন আমরা একটু হাঁটি। আর ওখানে কি আমরা বিশেষত প্রান্তিকের দিকে বোধহয় এই দিকটা, প্রান্তিকের দিকটা বোধহয় এই বিষয়টা। হ্যাঁ, প্রান্তিকে তো এখন মানে প্রচুর বাড়ি ঘর হয়ে গেছে, মানে শান্তিনিকেতন আমরা তো আশ্রমে থাকতাম, তো আশ্রম এলাকায় আমাদের যেখানে আমরা হস্টেলে থাকতাম ওই এলাকাটাও আপনি গেলে দেখতে পারবেন যে সবুজ সবুজ হস্টেলের আমার রুম থেকেই দেখতে পারতাম যে গাছে কুচি গাছে ফুল ফুটছে, কুচি গাছে ফুল ছড়ে যাচ্ছে, পাতা নতুন আসছে, মানে রুম থেকেই। আর বৃষ্টি আসছে অনেক দূর থেকে, আমি মাঠ আমার জানাল থেকেই আমি দেখতে পেতাম, না তো প্রকৃতিকে পেতাম। আর আমরা মানে প্রকৃতির সাথে এতই একাত্ম যে আমাদের যে ওই মানে সাজ পোশাক সবটাই যেন প্রকৃতিকে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে, আমরা প্রকৃতির সঙ্গে একটা নিবিড় সম্পর্ক যেন ওখানে গেলে খুঁজে পাওয়া যায় আমার মনে হয়। আমাদের ত্রিপুরায় বোধহয় তাই কিছুটা পাওয়া যায়, তাই না? একেবারেই আমার তো বিশেষত যারা উপজাতিরা আছেন তাদের সাজ পোশাকে কিন্তু প্রকৃতির একটা ছোঁয়া থাকে। ফুল দিয়ে সাজতে ভালোবাসেন আমাদের উপজাতি রমণীরা, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। দেখবেন গ্রামাঞ্চলের মানে খুব ভেতরেরও যে হাটগুলি আছে, হাট বসে বিভিন্ন এক একটা দিনে, সেই হাটে যে উপজাতি রমণীরা ভেতর থেকে আসেন বিভিন্ন জিনিস নিয়ে, মাথায় বোঝা বা পিঠে বোঝা নিয়ে আসছেন, কিন্তু খোপা একটা ফুল গোজা আছে, হয়তো ওনার বয়স 70 কিংবা 60, কিন্তু ফুল একটা গোঁজা আছে। এই যে একটা প্রকৃতির সঙ্গে যে একটা নিবিড় সম্পর্ক, এটা আমাদের মানে ত্রিপুরাতেও আছে। একদম আমাদের শান্তিনিকেতন, আমাদের ঘরে যে আমাকে যে হেল্প করতে আসতেন মাসি বলতাম আমরা, লক্ষ্মী মাসি, উনি যখন প্রতিদিন সকালে আসতেন মাথায় একটা ফুল লাগিয়ে আসতেন, মানে কাজ করতে আসছেন ঠিকই কিন্তু খুব সুন্দর করে সাইকেল নিয়ে আসতেন। বয়স অনেক ছিল ওনারও, মানে 60-65 এরকম ছিল, কিন্তু আর আমার জন্য ওই চাপা ফুল নিয়ে আসতো, জানতো যে আমি ফুল পছন্দ করি, আমার কিছুই বলতে হতো না, আমার টেবিলে ওই জলের বাটিতে ওই চাপা ফুল রেখে দিত যে তুই তো পছন্দ করিস, আর ওরা তুই বলে আর কি, সাঁওতাল ছিল তো। এই ভালোবাসাগুলো সত্যি পাওয়া যায়। সত্যি। কবিতা শুনবো। আসলে কথা বলা আরম্ভ করলে এই দিকগুলিতে শেষ হয় না, কথা শেষ হয় না। আমরা একটু আগে বলছিলাম না যে আমাদের মনের কথা বলতে পারি না, কিংবা অনেক জায়গায় যেতেও পারি না, কিন্তু আমরা কবিতার মাধ্যমে অনেক জায়গায় যাই, ঠিক, হ্যাঁ, অনেক কিছু করি। তো এটা নিয়ে ছোট্ট একটা কবিতা, শুভ দাশগুপ্তের মেঘ বলল। বাহ। মেঘ বলল, যাবি? অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরে একলা পাহাড়, অনেক দূরে গহন সে বন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি?
শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল, যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এ মেঘ, তুই যাবি আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে একছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোই বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরো মেঘ, যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে, যাব রে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। ভীষণ সুন্দর একটা কবিতা। এখানে আমরা শুনছিলাম না যে নিয়ম বাঁধা ঘেরা জীবন আমার, তো মেয়েদের তো এই একটা আছে, আমরা সবসময় শুনি। আজকালকের দিনে এসে আপনার কি মনে হয় যে ওই নিয়ম ঘেরা জীবনেই আমরা চলছি, না কিছুটা বেরিয়ে আসতে পেরেছি? সব মেয়েদেরই থাকে নিয়ম বাঁধা জীবন, কিন্তু এর থেকে আমরা বেরিয়ে এসেছি, অনেকটা বেরিয়ে এসেছি, তবে আরো বেরোতে হবে। অনেকে আছে, এখনো অনেক মহিলা আছে, অনেক মেয়ে আছে যে আসতে পারছে না। সংসারটা এরকম আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে আমাদের সাথে আর কি, মানে আসতে পারছে না। এটাই আমাদের ওভারকাম করতে হবে আর কি। একদম। আসলে এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময়ই যে পুরুষদের উপর আমরা দোষারোপ করি। এখানে একজন আছেন বসে, আমাকে এখনই বলবেন কিছু না, আমি কিন্তু একটু অন্যরকম আর কি। আমার মনে হয় যে এক্ষেত্রে মেয়েদেরও একটা ব্যাপার থাকে, আমি কিভাবে নিজেকে, নিজেই বেরোতে চায় না, সেটাই বলছিলাম যে আমি কিভাবে নিজেকে রাখবো, এটা অনেকটাই আমার উপর কি নির্ভর করে না? না, সে তো অবশ্যই, তার জন্যই তো হয়তো ক্ষেত্র বিশেষে কিছুটা হতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই আমি দেখেছি এমনও যে কাউকে আপনি বাঁধন ছাড়াতে চাইলেও সে বাঁধন ছাড়বেন না, সে ওইভাবেই থাকতে চায়, অনেকে আছে অভ্যস্ত হয়ে গেছে। অজুহাত, তখন অজুহাত দেখাবে, আমার এটা আমার সেটা, ঠিক এটাই, সেগুলিকে বেরিয়ে আসতে চাই না, মানে ওই যে খাঁচায় থাকতে থাকতে পাখি, ঠিক ঠিক একদম খুলে দিলেও আবার খাঁচায়, সেটা আমি আবার ওই অস্বাভাবিক স্বাধীনতার কথা কিছু বলছি না, আমি বলছিলাম যে নিজেকে নিজের জন্য তো কিছুটা ভাবা দরকার, সেই বিষয়টা আর কি। আবার খুব বেশি স্বাধীনতা প্রিয় হয়ে গেলেও মুশকিল আছে, কিছু কিছু মানুষ স্বাধীনতার আবার উল্টো অর্থ বোঝেন, যে স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খলতা না, স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতাও না। হ্যাঁ, স্বাধীনতা বলতে যে আমি যেটা বুঝাচ্ছিলাম যে মেয়েদের শুধুমাত্র কিছুটা তো সময় নিজের জন্য রাখা চাই অবশ্যই। আজকাল অনেক মেয়েরাই, মানে মায়েরাই মেয়েদের সঙ্গে সঙ্গে ছেলেদের সঙ্গে সঙ্গে নিজের বিষয়টাও দেখছেন, ছেলে মেয়েকে যেমন পড়াশোনা করাচ্ছেন, নাচ গান করাচ্ছেন, সেই সঙ্গে নিজেরাও কিছু কিছু করছেন, এতে মন ভালো থাকছে, সে ডিপ্রেশন আসছে না সংসারের কাজ করতে করতে। মেয়েরা যখন, মহিলারা, মারা যখন মেয়েদের সাথে, বাচ্চাদের সাথে নিজেকে এস্টাবলিশ করবে, দ্যাট মিনস, মানে কবিতাই করলাম, মনে করুন আমি কবিতাটাই করছি, মানে আমার একটা জায়গা, আমার একটা ভালোবাসার জায়গা এটা, ঠিক। তখন আমি যখন এখান থেকে যাব কিংবা কবিতাটা করে আমি ঘরে যাব, তখন আমার মনটাই অন্যরকম হয়ে যাবে, তাই না? একদম। তখন ঘরের পরিবেশটা যেমনই থাক, কিন্তু যেহেতু আমি এখানে একটা ভালো একটা পরিবেশ পেয়ে গেছি,
রিফ্রেশমেন্ট হয়ে গেছে আমার। একেবারে হ্যাঁ, মানে নিজে ভালো থাকলে তো অন্যকে ভালো রাখা হ্যাঁ, যায়। এটাই মানে নিজের মনে একটা শক্তি সঞ্চয় করে আবার আবার নতুন কাজে একদম, যাচ্ছে। একদম। এটা আমি মানে প্রতিদিন বলি বা বলতে চেষ্টা করি যে আমরা এখানে যখন শুরু করি সকালটা গান দিয়ে কিংবা কবিতা দিয়ে, সারাদিনের জন্য একটা আলাদা শক্তি নিয়ে যেন বেরিয়ে যাই আর কি। কারণ এই ভালো লাগার একটা সময় সকালটা কাটালাম, আর ঘুম থেকে উঠেই যদি মানে ঝাঁপিয়ে পড়ি কাজে, এর থেকে একটু ভালো না গান টান শুনে টুনে একটু কবিতা টবিতা পড়ে, এটা যেন একটা পূজার মতো আর কি। পূজা করে যেমন আমরা আমাদের সকালটা শুরু করি, অনেকটা তেমনি আর কি। মানুষদের কাছে যাব, কি শোনাবেন? এখন আমি একটু আমার নিজের লেখা একটা শোনাতে একদম চাইছি। হ্যাঁ, মানুষদের খুব ভালো লেখেন, আমি জানি। তো একটু বসন্তকাল যেহেতু মানে ওই রিলেটেড, বসন্ত ওইভাবে না, তো একটু লেখার চেষ্টা করেছিলাম। নামটা দিয়েছি বসন্তের আখ্যান। সবার জীবনেই বসন্তের গল্প থাকে। হলদে হয়ে যাওয়া ডায়েরির পাতার ভাঁজে সেই গল্পগুলো যত্নে লুকিয়ে রাখে। ফিকে হওয়া নীল খামের অন্তরে বন্দী হয়ে আছে তারা, বিবর্ণ চিঠির ঝাপসা অক্ষরে। কোনো এক অলস চৈত্র দুপুরে স্মৃতিরা এসে ভিড় জমায় হৃদয়ের কোণে অগোচরে। যে কথা শুনিয়েছিল চুপিসারে বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে, তার প্রতিধ্বনি বাজে বসন্ত বাহারের সুরে। সেই সুরের মায়াবী মূর্ছনায় আবার মন সিক্ত হয় আবিরের রক্তিম লালিমায়। অভিমানের রং ক্রমেই গাঢ় হয়, তার ছোঁয়ায় বসন্তের বিদায়ী ক্ষণে গোধূলি লগনে উদাসী মনের একলা আকাশ রঙিন হয়। ভীষণ ভালো। বসন্তে একটা বিরহের বিষয়ও আছে, প্রেমের সঙ্গে তো বিরহের একটা সম্পর্ক আছে। আমি কোথায় যেন একটা বিরহের মানে গন্ধ পেলাম আর কি কবিতাটার মধ্যে। আমাদের সবার জীবনে মানে প্রত্যেকেরই কিন্তু মানে সে যে বয়স থেকেই হোক, একেবারে প্রত্যেকের জীবনে কিন্তু বসন্ত একটা অন্যরকম রং নিয়েই আসে, সেটা যেভাবেই হোক। তো সেই রং কারো রঙিন হয়, কারো ফিকে হয়ে যায়, কেউ সেটা তুলে রাখে, কেউ সেটাকে দেখাতে পারে। তো সবাই তো দেখাতেও পারে না, তো কারো কারো সেটা হয়তো জমে থাকে, লেখা হয়ে যায় কবিতায়, গানে, গল্পে, এভাবেই লিখে রাখে। তখনই আমরা মানে ওই যে বলছিল না রুম্পা, যে কবিদের কাছে তখনই আমাদের আশ্রয় আর কি। কবিরা লিখেছেন, এই যে আপনি লিখলেন, এটা অনেকের মনের কথা। কিন্তু বসন্ত তো সবার জীবনে কম বেশি আসেই, কোনো না কোনোভাবে প্রেম আসে, সেটা কোথাও প্রকাশ হয়, কোথাও প্রকাশ হয় না। কি সুন্দর লিখেছেন আপনি। আমি বসন্তের কথা যখন এলোই, আর শান্তিনিকেতনের সঙ্গে যখন আপনার একটা যোগাযোগ ছিলই, বসন্ত উৎসব নিশ্চয়ই থেকেছেন। অবশ্যই বসন্ত উৎসবটা আমরা কখনোই মানে মিস করতে চাইতাম না। এখন এখানে আছি তো যাওয়া হয়ে ওঠে না, আর এখন তো অন্যরকম। এবার আমাদের সংস্কৃতি হাটে বসন্ত উৎসব করবো আমরা একেবারে। এবার তো এখানেও আমাদের আস্তে আস্তে ত্রিপুরাতে আমি থাকছি যখন অনেক বছর হয়ে গেছে, এখানেও বসন্ত উৎসব খুব সুন্দর করেই হয়। তবে ওখানকার বসন্ত উৎসব তো একটু আলাদা হবে, সে বিষয়ে একটু বলুন, শুনবো। তো আমাদের বসন্ত উৎসবটা একদম সকাল থেকে শুরু হতো। ঘুম থেকে উঠেই মানে এই যে সাজগোজের ব্যাপারটা থাকতো, পলাশ ফুল তখন অত কড়াকড়ি ছিল না যে পলাশ ফুল মাথায় দেওয়া যাবে না। এখন যেভাবে ওই পলাশের ফুল তোলার জন্য গাছ ভেঙে চুরে যা অবস্থা করছে, তো এখন স্ট্রিক্টলি বারণ করে দেওয়া হচ্ছে, তবুও ওই কিনতে পাওয়া যায় আর কি রাস্তার ধারে। তো ওটা পরে হলুদ শাড়ি, লাল পাড়, এরকম আমাদের যেটা কি ছিল, লাল সবুজ এরকম ব্যাপারটা ছিল না। আমাদের কি ছিল মানে হলুদ একটু ঘেঁষা বাসন্তী কালার, এই ঘেঁষা পরলেই হবে, মানে এক্সাক্ট যে একই রকম হতে হবে এরকম বাধ্যবাধকতা এখনো নেই। মানে পড়তে হয় ওই ধরনের কালার ম্যাচ করে। হাতে আমাদের যেহেতু ডান্ডিয়ার মতো ওইটাও আমরা বানিয়ে নিতাম। আমরা কি করতাম, এগুলো মানে নিজেরাই কালেকশন করে নিতাম আর কি। আর ওই কাপড়ের দোকান থেকে কিনে নিয়ে আসতাম ওই লাঠি এগুলো নিয়ে, তারপরে রাংতা টাংতা দিয়ে মুড়িয়ে বানিয়ে নিতাম। সবটাই আমরা না ওখানে একদম ছোট থেকে, যেটা পাঠভবন হোক আর এই থেকে পাঠভবন থেকেই বেশি, একদম ছোটরা তো পারে না,
তো নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, মঞ্চ সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু মানে স্টুডেন্ট এবং শিক্ষক শিক্ষিকা মিলিয়েই আমাদের সবাই মিলে হয়। তো ওই সকালবেলা সাজগোজ করে আমরা জমা হতাম আর কি, লাইনে দাঁড়াতে হতো, যার যার যেরকম পোজে নাচ সেভাবে। তো সকালটা আমাদের ওই নাচ গান দিয়েই হতো বসন্তকালে। আর ওই গৌর প্রাঙ্গণে হতো ওইটা আমাদের, তখন গৌর প্রাঙ্গণে স্টেজে সবাই বসতাম। আর যখন আমরা নিজেরা পারফর্ম করতাম গানের ইয়েতে যেতাম, তখন তো স্টেজে বসতে হতো গান করার জন্য। এরপর ওই গান টান করে ডান্ডিয়া নাচটা মিস করতে চাইতাম না আমরা আর কি সবসময়। এটা তো একটা আনন্দ। হ্যাঁ, ওইটা যেটা ডান্ডিয়া বলে না যদিও আমাদের, তো বসন্তের গানটা দিয়ে আমাদের শুরু হতো, ওরে গৃহবাসী। তো ওইটা অনেকক্ষণ চলতো, মানে যতক্ষণ পর্যন্ত না সবার সব ভবনের মানে একদম পাঠভবন থেকে পিএইচডি লেভেল পর্যন্ত সবারটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই গানটা চলতে থাকতো। তো গানটা শেষ হলো, প্রথমে ওই সঙ্গীত ভবনে যারা ছিল নাচের, তো ওরা নাচের মুদ্রা দিয়ে করতো পাঠভবনে বিভিন্নভাবে, ওরা হাতের মুদ্রা নিয়ে ওরা করতো আর কি, ফুল টুল নিয়ে। আর ডান্ডিয়া নিয়ে সব যারা সাধারণ লোকও কিন্তু যেতে পারতেন তখনকার দিনে, বাইরে যদি যেতে চাইতেন ওই ড্রেস পরে যেতে পারতেন। তো ওটার পরে আমরা গিয়ে বসতাম আর কি সবাই মিলে গৌর প্রাঙ্গণে নিচে, আর অনুষ্ঠান শুরু হতো। এবার রাঙিয়ে দিয়ে যাও দিয়ে শেষ হতো আমাদের তখন। তার আগে আমাদের একদম নিয়ম ছিল যে কেউ আবির খেলতে পারবে না, বা আমাদের ওখানে নিয়মই হচ্ছে আবির, রং খেলা যাবে না, আমাদের রংটা অ্যালাউ করতো না, এখনো করে না। তো রাঙিয়ে দিয়ে যাও গানটা হলে যখন স্টেজে আবির নিয়ে নাচটা হয় তখন কিন্তু আমরা সবাই শুরু হলো আবির খেলা। হ্যাঁ, তো এখন বাইরেরও অনেক গিয়ে একটুখানি প্রবলেম হয় বলে আমরাও ভয় পেতাম, তো আমাদেরকে গার্ড করে নিয়ে যাওয়া হতো, ব্যারিকেড ভেঙে যেত আর কি তখন, যেই ওটা হয়ে যেত সবাই ছুটে ঢুকে যেত। হ্যাঁ, তো আমরাও আরেকটা হতো, আমরা টিচারদের মানে শিক্ষকদের বাড়ি বাড়ি যেতাম পুরো অনুষ্ঠানটার পরে, এবং প্রত্যেক বাড়িতে মিষ্টি খাবার দাবার সবাই তৈরি করে রাখতো। আবার ওখানে গিয়ে আরেক দফা নাচ গান হতো। তার আগে খেলার মাঠে আমরা সব মানে আগের যারা রিউনিয়ন মতো হয়ে যেত আর কি, আগেও যারা পাশ করে গেছে সবাই আসতো, তো সবাই মিলে ওখানে মাঠে আড্ডা হতো, গান হতো, আড্ডা মানে গান নাচ আর কিছুই না বসন্তে, রং খেলা, ওই আবির খেলা। এরপরে সবাই সবার নিজের নিজের ভবনে যাওয়া, ভবন থেকে তাদের শিক্ষক শিক্ষিকাদের বাড়িতে যাওয়া, সারাদিন আমরা সারাদিন চলতো নাচ গান আড্ডা, মানে খুব মজা হতো। এবং তারপরে এসে স্নানের হুড়োহুড়ি, হস্টেলের জল শেষ, ঠিক। আর রাত্রে আমাদের মানে ওই হতো বসন্ত পূর্ণিমার আমাদের বনভোজন টাইপ হতো আর কি, আমাদেরকে নিয়ে যেত সেই দিন। এই রাত্রিটা আমাদের সবার জন্য নিয়েছিল, অ্যালাউ ছিল যে দেরিতে আসা যাবে, মানে ওটা পারমিশন দিত আর কি, যে বনভোজনে। আর ওটা আমাদের বিশ্বভারতী থেকেও ফান্ড ছিল, ওটার জন্য দিত আমাদের। তো রাত্রি ওই পূর্ণিমার রাতে আমাদের, এবং আমরা যেখানে যেরকম গাছের ইয়ে ছিল ডিপার্টমেন্টে সেখানে আমাদের সেভাবে হতো, আর খুব মজা হতো আর কি। তারপর আবার যে যা সাইকেলে করে হয়তো সিনিয়র দাদারা দিদিরা আমাদের পৌঁছে দিয়ে যেত। মানে এতটা নির্ভরতা মানে মনে হয় অন্য কোথাও পাওয়া যায় না আর কি। তবে এখন অনেক ভালো পরিবর্তন হচ্ছে। খুব ভালো শুনলাম, ভালো লাগছিল। বসন্ত চলছে, বসন্ত উৎসব, শান্তিনিকেতনের বসন্ত উৎসব নিয়ে শুনছিলাম। আমরা থাকবো কবিতায়, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আমাদের সঙ্গে আছেন রুম্পা পোদ্দার এবং ডক্টর মানসী দাস। আবার যাব কবিতায়, শুনবো আরো অনেক কবিতা। রুম্পার কাছে যাব, কি শোনাবেন? আমি এখন ইমোশনাল টাচ নিয়ে একটা মানে টাচি একটা কবিতা করার চেষ্টা করছি, শুভ দাশগুপ্তেরই। প্রেম? না, প্রেম নয়, বাবাকে নিয়ে। আচ্ছা, বাবার চেয়ার। আচ্ছা, আমরা সবসময় মার এটা মার ওইটা সেটাই করছি, বাবাদের নিয়ে কম ভাবছি না। তাই এখন একটু বাবার চেয়ার নিয়েই বলি। এটা খুব সাপোর্ট করবে অলোকেশ দা, হ্যাঁ, পছন্দ হবে।
চলুন। আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল, বেশ লম্বা হাতল ওলা, পিঠে ঠেস দেবার জায়গায় 4টে বড় পাটি, বসার জায়গাটাও অনেক বড়। বাবা ওই চেয়ারটাতে বসতেন, বসে খবরের কাগজ পড়তেন, ডায়েরি লিখতেন, হিসেব লিখতেন। বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্প করতেন। ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে। বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে মুড়ির তেলে ভাজাও খেতেন। নতুন যে ফ্ল্যাটে উঠে এসেছে এখন, তার কোনো ঘরে চেয়ারটা ঠিক মতো রাখা যাচ্ছিল না। ঘরে, বারান্দায়, ডাইনিং এ কোথাও চেয়ারটা মানাচ্ছিল না। নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব বেমানান। কিন্তু বাবার মতোই বাবার ওই চেয়ারটাও আমার ভীষণ প্রিয়। ওটা ফেলে দেব বা বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না। চেয়ারটা দেখলেই বাবার কথা মনে পড়ে। বাবা চেয়ারটায় বসে মহাভারত পড়তেন, গীতা পড়তেন, রবীন্দ্রনাথ পড়তেন। চেয়ারটার গায়ে হাত রাখলে আমার এখনো মহাভারত, গীতা, রবীন্দ্রনাথ কানের মধ্যে বেজে ওঠে। তবু সে চেয়ারটাকে রাখতে পারলাম না। নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল। একটা পা জখম হয়ে গেল। তারপর থেকে ফ্ল্যাট বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের পাশে এক কোণায় চেয়ারটা পড়ে আছে, বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে। তবু ছাদে গিয়ে সে চেয়ারটার দিকে চোখ পড়লে বাবার কথা ভীষণ মনে পড়ে। একদিন ভোর রাতে স্বপ্নে বাবাকে দেখলাম। বাবা বললেন, খোকন, আমার আলমারিতে ছিল মহাভারত, ছিল গীতা, রামায়ণ, রবীন্দ্রনাথ। তোর আলমারিতে শেয়ারের কাগজ, ব্যাংকের পাসবই আর স্কচের বোতল। আমার খাতাপত্রে আমি লিখতাম গান, কবিতা, লিখে রাখতাম সুভাষ বোসের বক্তৃতার সারাংশ। তুই তোর নোটবুকে, ডায়েরিতে কেবল টাকার হিসেব রাখিস। খোকন, আমার চেয়ারটাতে বসে অলস মধ্যাহ্নে আমি ভাবতাম মাস্টারদার কথা, ঋষি অরবিন্দের কথা, শ্রীরামকৃষ্ণের কথা। আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতির? না খোকন, ও চেয়ার তুই ছুস না। হ্যাঁ খোকন, তুই ওই চেয়ারের যোগ্য নোস। ঘুম যখন আচমকা ভেঙে গেল, দৌড়ে ছাদে গেলাম, দেখলাম চেয়ারটা আপনিই ভেঙেছে, পড়ে আছে একলা ছাদে। দেখলাম আমরা আমাদের এই কবিতার মধ্যে দিয়ে। সত্যি। আর আসলে কবিতা আমাদের আরেকটা জিনিসও মনে হয় আর কি, কবিতা শেখায়, চোখে আঙুল দিয়ে আমাদের ভুল ত্রুটিগুলি যেন দেখিয়ে দেয়। আমরা কি ভুল করছি, কি করা উচিত, কি করা উচিত নয়, সেগুলো বোধহয় কবিতা আমাদের শেখায়। হ্যাঁ একদম, কবিতাটা ভীষণ ভালো ছিল। সত্যি আমাদের প্রজন্মর পর প্রজন্ম, মানে দুটো প্রজন্মের ভাবনা চিন্তার কত তফাৎ, তাই না? এটা একটা ছোট্ট জিনিস নিয়ে একটা সময় ছিল বলেছে, কিন্তু এটাতে অনেক কিছু মিন করে দিয়েছে না, মানে খুব স্বাভাবিকভাবে দেখলে যদি দেখি, একটা সময় ছিল মানুষ বই পড়ে সময় কাটাতো। সময় কাটানো একটা ভালো বিষয় ছিল বই পড়া। এখন আমরা মোবাইলে সময় কাটাই। মোবাইলে তো সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়, তো সেখানে ভালো মন্দ সবই তো থাকে। সেই দিক দিয়ে সময় কোথায় চলে যায়, বই নিয়ে বসার সময় হয় না। কিন্তু এটা যে কত বড় ভুল, আমরাই মানে পরবর্তী প্রজন্মকে এই জিনিসটা। একটা সময় ছিল উপন্যাস মানে বড়দের পড়ার বিষয় আর কি, মানে খুব ছোটরা উপন্যাস পড়বে না, এটা একটু মানে বড়দের জন্য লেখা। আর এখন তো উপন্যাস কোথায় কি, আর এখন তো মোবাইলে সবকিছুই পাচ্ছে, সব ছোট বড় সবাই পেয়ে যাচ্ছে। ফলে
কোনটা গ্রহণ করবে কোনটা করবে না সেটা তো আর ছোটদের বোঝা হয় না। বড়রাই বা আমরা কখন বুঝতে পারি, সবসময় বুঝতেও পারি না যে কোনটা আমাদের ক্ষতি করে দিচ্ছে। হ্যাঁ, মোবাইলের কি দেখছি কোনটা আমাদের ক্ষতি করে দিচ্ছে এটা আমরা নিজেরাও অনেক সময় বুঝতে পারি না। যাই হোক, বেশ ভালো একটা কবিতা শুনলাম। মানুষটি কি শোনাবেন এবার? বাবার কথা শুনে, মানে বাবাকে নিয়ে, যেহেতু বাবার কথার মধ্যে দিয়ে অনেক কিছুই বলে গিয়েছেন শুভ দাশগুপ্ত, তো আমার নিজস্ব একটু মানে বাবা নিয়ে মনের মধ্যে আসে আর কি কিছু কথা, তো ছোট্ট একটু লিখেছিলাম, সেটা একটু শোনাতে চাই। একেবারে। বাবা, বাবা কথাটার মাঝে যেন বর্ষা লুকিয়ে আছে। ধূসর কালো আবরণের গভীরে শীতল জল ভরা থাকে মেঘের অন্তরে। মেঘের দাপটের গর্জনে কখনো বজ্র বিদ্যুৎ হানে, আবার অঝোর ধারায় অকারণে অবিরাম ঝরে আনমনে। কষ্টের দাগগুলো লুকিয়ে ফেলে কালো মেঘের অন্তরালে। যন্ত্রণাগুলো সন্তর্পণে সিক্ত করে আনন্দ বরিশনে। বাষ্পায়িত জলবিন্দুর কণায় কণায় অনুভবের মেঘ জমে অসীম মায়ায়। সযতনে বেঁধে রাখে ভালোবাসার ছোঁয়ায়। মুক্ত বিহঙ্গের ডানায় ডানায় উড়ে চলে বহুদূর পাহাড়ের চূড়ায়। খুঁজে ফেরে নির্ভরতার আশ্রয়। শ্রান্তি ভুলে নির্ভয়ে ঝরে পড়ে কোমল মৃত্তিকায়। নিঃশেষে মিশে যেতে আত্মজার সত্তায়। বাহ, অসাধারণ লিখেছেন, অসাধারণ। কি সুন্দর লিখেছেন সত্যি। বাবারা কি মানে কখনো ওই প্রকাশ করে না আর কি। বাবাদের মধ্যে আমরা সবসময় ভাবি কি বাবারা রাগ করছে, আমাদেরকে বকছে, মানে বজ্রের মধ্যেও যে এই যে মানে জলের মতো যে একটা তরল বিষয় আছে ভিতরে থাকে, যে এই জলটা অনেকেই আমরা বুঝতে পারি না, যে এইটা কিন্তু একটু আমরা যখন বয়স হতে থাকে না, তখন এটা আমরা উপলব্ধি করতে থাকি যে বাবারা মানে যে কতটা ভালোবাসে, কতটা সেটা প্রকাশ করতে পারে না সব বাবা। আমি এটা বলবো না, অনেক বাবাই পারে, কিন্তু অনেক বাবা আবার একদমই প্রকাশ করতেই পারে না ভালোবাসাটা, মানে ভেতরেই রেখে দেয়। কিন্তু ওই যে আমরা বয়সের পরিণতিতে আস্তে 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 সেটা বুঝতে পারি। আপনি কি সুন্দর লিখলেন, মানে এত সুন্দর তুলনা দিয়ে। দারুণ কবিতা, ভীষণ ভালো। কি শুনবো রূপা? এখন আমি একটু অভিমান নিয়ে বলি। কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়। মাইকটা নিন। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হো দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি। ভেতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরার ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। হ্যাঁ, অভিমানের কবিতাই পড়া হলো। এই ধরনের অভিমান জমা আছে বুঝি? না, সে এই ধরনের না হোক, কিন্তু অভিমান তো থাকে। ঠিক, সবার জীবনেই থাকে। সবার জীবনেই থাকে অভিমান, মনে থাকে জিনিস। ঠিক। আসলে যখন আমরা বড় হই, মানে একটা সময় আসে যখন অলস দুপুর, চৈত্রের দিদি বলছিলেন একটা কবিতার মধ্যে, চৈত্রের অলস দুপুরে কখনো সখনো যখন অবসর বসে থাকি, তখন বোধহয় এই ধরনের অভিমানগুলি বেশি নাড়া দেয়, যে এইটা তো বলা হয়েছিল, হয়নি, বা ছোটবেলার অনেক কথা তখন বোধহয় মনের মধ্যে ঘুরে ঘুরে আসে আর কি। প্রত্যেক বয়সেই বিভিন্ন রকম অভিমান জমা হয়ে থাকে আমাদের। ছোটবেলায় একরকম, মাঝ বয়সে একরকম, বড়বেলা মানে বুড়ো হলে বোধহয় আরেক রকম হবে তখন। হ্যাঁ, অভিমানটা নিয়েই, মানে এগুলি নিয়েই তো আমাদের জীবন, সবটাই থাকা চাই। হ্যাঁ, সবসময় সব ভালো লাগার হবে, আমার নিজের মতো হবে, সেটা তো ভাবতে অভিমান আর রাগ তো এক নয়। অভিমানের মধ্যে যেন একটা পাওয়ার আশা থেকেই যায়। একদম একদম, মানে তখনও আছে, একদম আপনজনের সঙ্গে অভিমানটা হয়, সেটা একেবারে সত্যি কথা। আর সেটা বোঝারও ক্ষমতা থাকা যায় আপনজনের, তাই না? ঠিক, অভিমানকে রাগ হিসেবেই সেটাই সেটাই, তখনই দ্বন্দ্বটা শুরু হয় আর কি। আমি অভিমান করলাম এই বিষয় নিয়ে, আমার অভিমানটা বোঝাই গেল, বুঝলোই না, তখনই মানে সংঘাত আর কি। এটা ছেলেরা একরকম ভাবে বলে, মেয়েরা আরেক রকম ভাবে বলে, মানে বেশিরভাগ আমাদের মেয়েদের ক্ষেত্রেই হয়, যেটা আমরা মানে প্রকাশ করে ফেলি, কিন্তু সেটা ওই রাগ হিসেবেই দেখা হয়ে যায় আর কি। আসলে অভিমানটা ওইভাবে দেখা হয় না। ঠিক ঠিক ঠিক, খুব সুন্দর কথা। আসলে কবিতা পড়তে পড়তে, বলতে বলতে, শুনতে শুনতে এমন সব কথা নিয়ে আলোচনা হয় যেটা আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিদিন হচ্ছে, কিন্তু আমরা ওইভাবে ভাবি না। কখনো কখনো আমরাও কি অন্যের অভিমানটাকে সবসময় তো বুঝতে চেষ্টাও করি না, যে অভিমানটা কার সঙ্গে হয়, আমার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আছে বলেই তো অভিমান। এটাই তো বললাম, আপনজনের সাথেই অভিমান করা যায়। ঠিক, করিও তাই। ঠিক, যেখানে আমরা যাকে আপন ভাবি, মানে আপনজন বলতে যে নিজের বাড়ির লোক তা নয়। ঠিক, সে আমার বন্ধু হতে পারে, সে আমার সহকর্মী হতে পারে। মানুষদি এবার কি শোনাবেন? একটু মানে অন্যরকমই করতে চাইছি, মানে আপনি বলছিলেন তখন প্রথমেই যে আমরা কবিতার মাধ্যমে তো সবকিছুই প্রকাশ করার চেষ্টা করি, কবিরা করেন, যে প্রতিবাদও করার চেষ্টা করি আমরা। তো এরকমই একটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তা কারো একার নয়, এই কবিতাটা একটু চেষ্টা করছি আর কি শোনানোর। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হৈ হৈ, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীটাকে ব্রেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে উঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেবে, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও
ধর্মের সারেদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো, নইলে। পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন, এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে, আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারুকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। বাহ, ভীষণ শেষ কথাটা তো ভীষণ মানে একটা দারুণ কথা। ভীষণ ভালো লাগলো কবিতাটা। আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। তো এর আগে বলতে ইচ্ছে করছে, বসন্তের সকালে আমরা ছিলাম, অনেক কবিতা শুনলাম ভালো লাগার। মানুষদের কাছ থেকে আমরা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কথা শুনলাম। এবছর তো এখানেই থাকছেন আমাদের সংস্কৃতি হাটে। সবার উদ্দেশ্যেই বলছি, এবার বসন্ত উৎসব হোক সংস্কৃতি হাটে 24 তারিখ, মানে আগামী রবিবারে। অবশ্যই সবাই মিলে অনেকটাই শান্তিনিকেতনের, হ্যাঁ, রাজ্যপাল মহোদয় উপস্থিত থাকবেন। আমরা সকলে মিলে ওখানেই পালন করব এবং সেই ফ্লেভারটা আছে আমাদের হাটে, তাই না? শান্তিনিকেতনের একটা ফ্লেভার কিন্তু সেই সোনাঝুরির হাটে মনে পড়ে যায়। হ্যাঁ, একেবারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের, সেই সঙ্গে অলোকেশ দাকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন, এভাবে আমাদের পাশে থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।